হ্যালো ভিউয়ার্স, স্বাগতম টিএস ম্যাথে। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিতের নতুন নতুন সংক্ষিপ্ত প্রশ্ন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। তুমি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব বাটন চাপ দাও আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও, যেন কোনো ম্যাথমেটিক মিস না করো। প্রিয় শিক্ষার্থীরা, তুমি দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নে আছে 1 নম্বরে অনুপাত বলতে কি বোঝায়। দ্বিতীয় নম্বরে 2/3/5% অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 3 নম্বর 8 জন লোক 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। 4 নম্বর একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 7 দিনের খাবার মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 14 জন ছাত্রের কতদিন চলবে। আমরা প্রথমে এই 4টি প্রশ্ন সমাধান করব, তারপরে আমরা আরো 4টি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আর যে প্রশ্নগুলো এখানে আজকের ভিডিওতে আলোচনা করা হবে সবগুলো প্রশ্নই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা একটু স্কিপ না করে দেখবে। তাহলে চলো শুরু করি। এক নম্বর সমাধান। তাহলে 1 নম্বরে লেখা আছে অনুপাত বলতে কি বোঝায়। অনুপাত একই জাতীয় দুইটি রাশির তুলনাকে অনুপাত বলে। অর্থাৎ একটি বস্তুর পরিমাণকে অপর একটি বস্তুর পরিমাণ দ্বারা ভাগ করে বস্তু দ্বয়ের মধ্যে তুলনা করা বোঝায়। এই ভাগের মাধ্যমে তুলনাকে অনুপাত বলে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অনুপাত কাকে বলে। একই জাতীয় দুইটি রাশির মধ্যে একই জাতীয় দুইটি রাশির তুলনাকে বা একই জাতীয় দুইটি রাশির মধ্যে তুলনা করাকে অনুপাত বলে। অর্থাৎ একটি বস্তুর পরিমাণকে অপর একটি বস্তুর পরিমাণ দ্বারা ভাগ করে বস্তুদ্বয়ের মধ্যে
তুলনা করা বোঝায়। এই ভাগের মাধ্যমে তুলনাকে অনুপাত বলে। আমরা এখন দ্বিতীয় প্রশ্ন চলে যাই। দ্বিতীয় প্রশ্ন লেখা আছে 2/3/5% কে অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। সমাধান, 2/3/5% কে আমরা লিখি 2/3/5% কে আমাদেরকে অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এই সমস্তটাকে আগে ভেঙে নিই। 5 দুগুণে 10, আমরা এই দুইটা গুণন করি, 5 দুগুণে 10 আর লবটা আমরা যোগ করে দিই, 10 আর 3 13, 13 ডিভাইডেড 5% সমান সমান 13 ডিভাইডেড 5, আমরা এই পার্সেন্টের জন্য গুণন দিয়ে 100 দিই, সমান সমান তাহলে উপরে হলো 13 আর নিচে 5 আর 100 গুণন করলে 100 গুণন করলে 500 হয়। এইটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে ভাগ মানে যেহেতু অনুপাত, 13/500। এখন এইটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, এই 500 দিয়ে যদি আমরা 13 কে ভাগ করি, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে ভাগটা করে দিতে পারো। আমরা দেখি ক্যালকুলেটরে, 13 ভাগ 500, তাহলে 0.026, 0.026। অতএব 2/3/5% সমান 13/500 এবং দশমিক ভগ্নাংশটা হলো 0.026। আমাদের 2/3/5% কে অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে আমাদের দশমিক ও অনুপাত ভগ্নাংশে প্রকাশের উত্তর হলো, অনুপাত প্রকাশের উত্তর 13/500 এবং দশমিক ভগ্নাংশে প্রকাশের উত্তর হলো 0.026। আমরা এখন 3 নম্বর প্রশ্নে চলে যাই। তিন নম্বর প্রশ্নে লেখা আছে যে 8 জন লোক 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, তাহলে 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে এখানে বলছে যে 30 দিন, 8 জন লোক 30 দিনে কাজটি করতে পারে। এখানে আমরা দেখি যে ওরা প্রশ্নে কোন জিনিসটা জানতে চাইছে। প্রশ্নে এখানে জানতে চাইছে 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারে, তার মানে আমাদেরকে দিন বের করতে হবে, অঙ্কটা ঐকিক নিয়মে করতে পারবে। ঐকিক নিয়মে যদি আমরা করি তাহলে যে জিনিসটা চাবে সেই জিনিসটা আমরা ডান সাইডে সমান চিহ্নর একদম ডান সাইডে রেখে দেবো। তাহলে আমরা এখানে লিখি যে 8 জন লোক কাজটি করে 30 দিনে, 8 জন লোক কাজটি করতে পারে সমান সমান 30 দিনে। অতএব একজন লোক কাজটি করতে পারে, এখন 8 জন যদি 30 দিনে করে তাহলে একজন লোক কত দিনে করতে পারবে, নিশ্চয়ই বেশি দিনে। আর যদি বেশি হয় তাহলে এখানে গিয়ে এই 8 এখানে গিয়ে 30 এর সাথে গুণন হবে, 30 গুণন 8 দিন। আর যদি কম হয় তাহলে ভাগ হবে। অতএব 12 জন লোক, এই 12 জন লোক আমরা লিখি 12 জন লোক কাজটি করতে পারে। এখন একজন লোক যে কাজটা এত দিনে করতে পারবে, 30 গুণে 8 দিনে করতে পারে, তাহলে 12 জন লোক ওই কাজটা অবশ্যই কম দিনে করতে পারবে।
আর কম হলেই ভাগ হবে। আমরা 30 গুণন 8 ডিভাইডেড 12 দিই। এখন কাটাকাটি করতে পারি। আমরা যদি 4 দিয়ে কাটি, 3 4 12 আর 4 দুগুণে 8। এখন 3 দিয়ে যদি কাটি, 3 8 3 আর 3 10 30 সমান সমান। তাহলে নিচের একের যেহেতু কোনো মূল্য নেই, তাহলে 10 আর 2 মাঝখানে কি গুণন আছে, তাহলে গুণ করতে হবে। 10 দুগুণে 20 দিন। উত্তর 20 দিনে। আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে 8 জন লোক কাজটি করতে পারে 30 দিনে। তাহলে একজন লোক 8 জনের কাজ যদি একজন করে, তাহলে অবশ্যই বেশি দিন লাগবে, সেজন্য আমরা গ্রহণ করে দিয়েছি। আবার একজন যে কাজটা করছে, একজন লোক যে কাজটা করছে, তাহলে 12 জন লোক যদি ওই একই কাজ করে, তাহলে অবশ্যই সময় কম লাগবে, সেজন্য আমরা এখানে ভাগ করে দিয়েছি। কাটাকাটি করেছি। এই 12কে আমরা কেটেছি 4 দিয়ে, 3 4 12 আর 4 দিয়ে আবার 8কে কেটেছি 4 দুগুণে 8। এখন এই 3 দিয়ে কেটে 3 1 3 আর 3 30 কে কেটেছি 3 10 30। 10 আর 2 গুণ করে দিয়ে 10 দুগুণে 20 দিনে। আমাদের অ্যান্সার 20 দিন। আমরা এখন 4 নং প্রশ্নের সমাধানে যাই। 4 নম্বর প্রশ্নে বলা আছে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 7 দিনের খাবার মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 14 জন ছাত্রের কতদিন চলবে? সেম এই প্রশ্নটাতেও দিনই চেয়েছে যে কত দিন চলবে। আমরা 3 নং প্রশ্নের যেভাবে করেছে ঠিক সেভাবে এই প্রশ্নটা সমাধান করতে পারবো। তাহলে আমরা লিখি যে 50 জন ছাত্রের খাবার মজুদ আছে 7 দিনের। 50 জন ছাত্রের খাবার মজুদ, এখানে আমরা আরো একটু চেঞ্জ করে লিখতে পারি যে 50 জন ছাত্রের চলে কতদিন? 7 দিন। অতএব একজন ছাত্রের চলে, তাহলে 50 জন ছাত্র যে খাবারটা 7 দিনে খাইছে, তাহলে একজন ছাত্র ওই খাবারটা অবশ্যই বেশি দিন লাগবে শেষ করতে। তাহলে গুণ করতে হবে 7 গুণন 50। অতএব আমাদের এখানে 14 জন ছাত্রের কথা বলা আছে, তাহলে 14 জন ছাত্রের চলে, তাহলে 7 গুণন 50 ডিভাইডেড 14। একজন লোক যে খাবার খেতে একদিনে, একজন লোক যে খাবার খায় একদিনে, অবশ্যই 14 জন লোক সেই খাবার খেতে কম সময় লাগবে, সেই জন্য এখানে কম হওয়ার কারণে ভাগ হয়েছে। আমরা কাটাকাটি করি, 7 দুগুণে 14 আর 25 দুগুণে 50। এখন এইখানে 1 দেয়, 7 একে 7, তাহলে 1 আর 25 গুণ করলে 25 দিন। উত্তর 25 দিন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী প্রশ্নগুলোর অ্যান্সারে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় অংশের প্রশ্নগুলো পড়ে নেই একটু। 5 নম্বর, -16 অপেক্ষা বড় এবং -10 অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখো। এখন 6 নম্বরে আছে সংখ্যা রেখার সাহায্যে 6 থেকে 2 বিয়োগ করো। 7 নম্বর, সদৃশ পদ কাকে বলে? উদাহরণ দাও। 8 নম্বর, 3x প্লাস 4a ও 4a মাইনাস 3x রাশি দুটি যোগ করো। তাহলে আমরা সমাধানে চলে যাই।
নম্বর 5 সমাধান। এখানে বলা হয়েছে যে -16 অপেক্ষা বড় এবং -10 অপেক্ষা ছোট। তাহলে আমরা লিখি যে -16 অপেক্ষা বড় এবং -10 অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যা গুলো হলো, তাহলে -16 তাহলে -16 এর চেয়ে বড় পূর্ণ সংখ্যা হলো -15 -15 চেয়ে বড় -14, -14 চেয়ে বড় -13, -13 চেয়ে বড় -12, -12 চেয়ে বড় -11। তাহলে এখানে বলছে 16 এবং 10 এর মাঝখানে যে পূর্ণ সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে। এখন তোমরা বলতে পারো যে এখানে -15 আর -14, -15 চেয়ে -14 বড় হলো কিভাবে? এখন এইটা যেহেতু সবগুলো সংখ্যাই আমাদের ঋণাত্মক সংখ্যা, আর ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে এখন তোমার যদি ধরে নাও তোমার 5 টাকা ঋণ আছে আর তোমার বন্ধুর 4 টাকা ঋণ আছে, তোমার 5 টাকা ঋণ আছে, তোমার বন্ধুর 4 টাকা ঋণ আছে, তাহলে কে সবচেয়ে বেশি ঋণী? নিশ্চয়ই তুমি সবচেয়ে বেশি ঋণী, কারণ তোমার 5 টাকা ঋণ, তোমার বন্ধুর 4 টাকা ঋণ। এই সবগুলো সংখ্যাই ঋণাত্মক। এ 15 টাকা ঋণ করেছে, এ 14 টাকা ঋণ করেছে, তার মানে এ ঋণ কম করেছে। আর ঋণ যদি কম হয় তাহলে অবশ্যই সে একটু স্বাবলম্বী। সেই ক্ষেত্রে এরা -15 হচ্ছে -14 বড়, -14 হচ্ছে -13 বড়, -13 হচ্ছে -12 বড়, -12 হচ্ছে -11 বড়। এখন এই সংখ্যাগুলোকে আমরা মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখি। অতএব সংখ্যা গুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। সেম এটাই আমরা সরাসরি এভাবে উঠা দিলেই এনাফ। -15 -14 -13 -12 -11 এটাই আমাদের অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে -16 অপেক্ষা -16 অপেক্ষা বড় এবং -10 অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যা কোনগুলো এবং সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজালে আমরা কিভাবে পাই, মানের ক্রমানুসারে কিভাবে সাজাতে পারি সেটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই। সমাধান। 6 নম্বর প্রশ্নে লেখা আছে যে সংখ্যা রেখার সাহায্যে 6 থেকে 2 বিয়োগ করো। তাহলে আমরা লিখি 6 থেকে 2 বিয়োগ করলে হবে 6 থেকে 2 বিয়োগ করলে হবে সমান সমান আমরা 6 বিয়োগ 2 সমান সমান 6 প্লাস এই -2। এখন এটাকে আমরা সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ করে দেখি। তাহলে আমরা একটা সংখ্যা রেখা আঁকাই।
নিম্নে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ করে দেখানো হলো। আমরা একটা সরলরেখা অঙ্কন করলাম। আমরা এখানে একটা বিন্দু দেই 0। আমরা জানি যে সংখ্যা রেখায় এই 0 বিন্দুর বাম সাইডে থাকে ঋণাত্মক সংখ্যা আর ডান সাইডে থাকে ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা দেই 1 2 3 4 5 6 7 8, এদিকে -1 -2 -3 -4 -5 -6। আমরা এই সংখ্যাগুলো যে বসাবো আমরা বেশি বসাইতে পারি, কিন্তু এইখানে যে সংখ্যাগুলোতে সংখ্যার চেয়ে কম বসানো যাবে না। তাহলে আমরা প্রথমে আগে -2টা বসাই। এখন -2 এটা যেহেতু ঋণাত্মক সংখ্যা, তাহলে অবশ্যই বাম দিকে আসবে 0 বিন্দুর, এই 0 বিন্দুটার বাম দিকে আসবে ঋণাত্মক সংখ্যাগুলো। আমরা এইখান থেকে একটা টান দিই, আর এখন এখানে আছে কত -2, এই যে আমাদের -2 বিন্দুটা, তাহলে এখানেও আমরা একটা টান দিই। টান দেওয়ার পর এইখানে এই দুই টানটা আমরা যোগ করে দিই। এখন আমরা শূন্য বিন্দু থেকে কোন দিকে এসেছি? শূন্য বিন্দু থেকে অবশ্যই বাম দিকে চলে এসেছি, আর বাম দিকে যদি আমরা আসি তাহলে অবশ্যই বাম সাইডে তীর চিহ্নটা হবে। আমরা তীর চিহ্নটা এখানে বাম সাইডে দেই, আর এই সংখ্যাটা কত -2, এখানে আমরা -2 লিখি। এখন যেহেতু সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ করতে হবে, সেক্ষেত্রে আমরা এখন এই সংখ্যাটা হলো +6। তাহলে আমরা এখান থেকে +6টা এখান থেকেই শুরু করব। আমরা এইখান থেকে যদি শুরু করি, এখান থেকে আমরা 6 ঘর যাই, 6 ধাপ, 1 2 3 4 5 6। তাহলে আমরা এই +4 এ এসে আমরা পেলাম কত 6 ধাপ, মানে +6। এটা আমরা বাম সাইড থেকে আমরা শূন্যবিন্দু ডান সাইড পর্যন্ত ডান সাইডে চলে গেছি, তাহলে এটা কি +6। কোন সংখ্যার বাম সাইডে কোনো চিহ্ন না থাকলে তাহলে ওটা প্লাস চিহ্ন হয়, এজন্য আমরা প্লাস চিহ্নটা দিয়ে দিলাম। এখন এই জায়গাটুকু আমাদের ফাঁকা আছে, আমরা এই ফাঁকা জায়গাটুকু আমরা যোগ করে দিই। এইখান থেকে এই পর্যন্ত আমরা যোগ করে দিই। এখন এই ফাঁকা জায়গাটুকু আছে কোন সাইডে? শূন্যবিন্দুর ডান সাইডে। আর শূন্যবিন্দুর ডান সাইডে যদি থাকে তাহলে আমরা ডান দিকেই তীর চিহ্নটা দিই। আর এই সংখ্যাটা কি +4, আমরা এখানে +4টা রেখে আমাদের অ্যান্সারও হবে এই +4। তাহলে আমরা রাশিটা উঠাই 6 + 6 + -2 ইকুয়াল টু 6, এই প্লাস মাইনাসে -2 ইকুয়াল টু 4। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আর একবার রিপ্লে করি। আমরা প্রথমে একটা সংখ্যা রেখা অঙ্কন করি। সংখ্যা রেখার মাঝ বরাবর আমরা একটা শূন্যবিন্দু দিই। শূন্যবিন্দুর ডান দিকে হলো ধনাত্মক সংখ্যাগুলো থাকে, আর শূন্যবিন্দুর বাম দিকে ঋণাত্মক সংখ্যাগুলো থাকে। শূন্যবিন্দুর ডান দিকে আমরা ধনাত্মক সংখ্যাগুলো বসাচ্ছি 1 2 3 4 5 6 7 8। তোমরা অতিরিক্ত বেশি দিতে পারবে, কিন্তু কম দেওয়া যাবে না। আর শূন্যবিন্দুর বাম সাইডে -1 -2 -3 -4 -5 -6। আমরা 6 পর্যন্ত দিয়েছি, যেহেতু এখানে আমাদের মাইনাস সংখ্যাটা -2 মাত্র 2টা ঘর, এই জন্য আমরা 6 পর্যন্ত দিয়ে আনাপ করে দিয়েছি, আরো কম দিলেই চলতো। এখন আমরা -2টা প্রথমে বসিয়েছি। আমরা শূন্য থেকে শুরু করে আমরা বাম দিকে চলে এসেছি, এই জন্য বাম সাইডে তীর চিহ্নটা দিয়েছি। আর এইখানে যেহেতু -2 আছে, আমরা এখানে -2টাও লিখে দিয়েছি। যে এইখান থেকে এইটুকু দূরত্ব 2 ধাপ আসার কারণে আমাদের এখানে আমরা পেলাম দ্বিতীয় ধাপে -2 পেলাম। এখন এই -2 থেকে আমরা +6, এই +6টা বসাবো। তাহলে 6 তার মানে 6টা ধাপ যেতে হবে। আমরা এই 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ 6 ধাপ, তাহলে আমরা 6 ধাপে এসে পেলাম কি +4। তাহলে আমরা এটা লিখে দিই +4, তীর চিহ্নটা ডান সাইডে দিই। আর এই শূন্য থেকে এই পর্যন্ত ফাঁকা ছিল আমাদের, কোনো সংখ্যা যেহেতু নাই আমরা এটুকু আটকে দিই।
তাহলে এই 0 থেকে এই 4 পর্যন্ত আটকে দেওয়ার কারণে এটা আমরা কি পেলাম +4, এই এখান থেকে এটির দূরত্ব হলো +4, আমরা +4 দিলাম। তাহলে 6 প্লাস -2, তাহলে আমরা বন্ধনীটা উঠিয়ে দেই, তাহলে এই প্লাস মাইনাসে -2, তাহলে 6 এর মধ্যে 2 বার 4 থেকে আমাদের 4ই হলো অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন 7 নং প্রশ্নের সমাধানে চলে যাই। সমাধান। 7 নং প্রশ্নে বলা আছে যে সদৃশ পদ কাকে বলে, উদাহরণ দাও। সদৃশ পদ কাকে বলে? সদৃশ পদ এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত এক বা একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে। একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলে। তাদের পদ বলে। যেমন উদাহরণ 3a, 4a, 6a ইত্যাদি। যে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে সদৃশ পদের সংখ্যাটা আমরা লিখলাম যে সদৃশ পদ এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে। এখন সহগ জিনিসটা কি? এখন যদি বলে 3xy রাশিটিতে xy এর সহগ করতে হবে, xy এর সাথে সহগ আছে কি 3, xy এর সাথে অতিরিক্ত আছে 3, তাহলে এটা হলো xy এর সাংখ্যিক সহগ। আবার যদি বলে যে axy, যে axy রাশিটিতে আক্ষরিক সহগ কত, axy রাশিটিতে আক্ষরিক সহগ কত, তাহলে axy রাশিটিতে xy এর আক্ষরিক সহগ কত, xy এর আক্ষরিক সহগ আমরা শুধু এটা পেলাম। তাহলে সহগ কত প্রকার হয়? আক্ষরিক সহগ আর সাংখ্যিক সহগ। আক্ষরিক সহগ আর সাংখ্যিক সহগ আমরা এখানে এক্সাম্পলটা দিয়েছি সাংখ্যিক সহগের ক্ষেত্রে। তাহলে এখানে সবগুলো রাশি কিন্তু সেম একই রকমের, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, এখানে সবগুলোর সাথে দেখো সংখ্যা আছে 3, 4, 6। তাহলে এইখানে আমাদের সংখ্যায় বলা আছে এক বা একাধিক, মানে একের অধিক। আমাদের এখানে 3টা রাশি লেখা আছে, তার মানে একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে। দেখো এইখানে আমাদের কিন্তু পার্থক্য শুধু সাংখ্যিক সহগটাতেই রয়েছে। এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে অবশ্যই পার্থক্য আছে। এখানে 4, এখানে 6, অবশ্যই পার্থক্য আছে। তাহলে সাংখ্যিক সহগে তাদের সদৃশ পদ বলে।
তাই এগুলোতে সাংখ্যিক সহগের পার্থক্য থাকার কারণে এগুলো হলো সদৃশ পদ। এখন যদি এখানেও 3a, এখানেও 3a, এখানেও 3a, তাহলে কিন্তু সাংখ্যিক সহগের কোনো পার্থক্য থাকতো না। আর সাংখ্যিক সহগের যদি পার্থক্য না থাকে, সবগুলো যদি সমজাতীয় রাশি হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কি বিসদৃশ পদ, সাদৃশ পদ হবে না। তাহলে আমরা এখন আজকের ভিডিও শেষ প্রশ্ন 8 নং প্রশ্নের সমাধানে চলে যাই। আট নং প্রশ্নে বলা আছে 3x প্লাস 4a ও 4a মাইনাস 3x রাশি দুটি যোগ করো। তাহলে আমরা রাশি দুটিকে আগে নিচে নিচে সাজিয়ে নেই। 3x, প্রথম আছে 3x প্লাস 4a। এখন দ্বিতীয় রাশিটা আছে 4a। এখন দ্বিতীয় রাশিটা প্রথমেই আছে 4a, তাহলে আমরা x এর নিচে তো আমরা লিখতে পারি না 4a, x এর নিচে 4a আমরা লিখতে পারি না। এখন 4a এর নিচে a লিখতে হবে। তাই সেই ক্ষেত্রে আমরা এখানে 4 এর প্রথমে কোনো চিহ্ন নাই, তাহলে 4 এর প্রথমে কি আছে প্লাস চিহ্ন, তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন দেই আর 4 এটা এখানে দিই, আর মাইনাস 3x। তোমরা যখন কোনো বীজগণিত সংখ্যার যোগ করবে, অবশ্যই দেখবে যে এই সংখ্যার সাথে সংখ্যাগুলো মিল রেখেই তোমাদেরকে এই রাশিগুলো সাজিয়ে লিখতে হবে। যেমন x এর নিচে x লিখতে হবে, a এর নিচে a লিখতে হবে, y এর নিচে y লিখতে হবে, z এর নিচে z লিখতে হবে, আবার x স্কয়ার এর নিচে x স্কয়ার লিখতে হবে। এখন x স্কয়ার নিচে আমরা কখনোই x কিউব লিখতে পারবো না বা x টু দি পাওয়ার 4 লিখতে পারবো না। মানে যার সাথে যার মিল আছে একই কোয়ালিটির রাশিগুলোর নিচে, সংখ্যাগুলোর নিচে, পদগুলোর নিচে আমরা পদগুলো সাজিয়ে লিখি। তাহলে এখন যোগ করতে হবে, এটাও প্লাস এটাও প্লাস। তোমরা জানো যে প্লাস প্লাসে প্লাস হয়, তার মানে যোগ করতে হবে। 4 4 8a। এখন এইটা প্লাস, এই 3x টা হলো, এর কোনো চিহ্ন নেই, তার মানে এটা প্লাস আর এটা হলো মাইনাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এখন প্লাস মাইনাসে মাইনাস যদি আমরা বিয়োগ করি, তাহলে এই 3x এর মধ্যে 3x বাদ দিলে কোনো কিছুই থাকে না, তার মানে 0। তার মানে এখানে আমরা বলতে পারি প্লাস মাইনাসে আমরা ক্যান্সেল, কেটেও দিতে পারি। আমাদের অ্যান্সার কত? 8a। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো টিএস ম্যাথকে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর টিএস ম্যাথের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।